করি ছোট্ট কিন্তু সত্যি একটি গল্প দিয়ে। 2005 সাল, থাইল্যান্ডের ব্যাংকক। রাষ্ট্রীয় সফরের ফাঁকে প্রোটোকল ভেঙে খালেদা জিয়া চলে গিয়েছিলেন একটি সাধারণ বাজার পরিদর্শনে। এক বৃদ্ধা দোকানি তাকে দেখে অবাক হয়ে থাই ভাষায় কিছু একটা জিজ্ঞেস করছিলেন। বেগম জিয়া তার হাত ধরে বাংলায় বলেছিলেন, আমি তো শুধু শাসক নই মা, আমি বাংলাদেশের মানুষের জন্য আপনার দেশের মতো সমৃদ্ধি নিতে এসেছি। সেদিন তার চোখের সেই দীপ্তি বলে দিচ্ছিল তিনি বাংলাদেশকে বিশ্বের কোন উচ্চতায় দেখতে চেয়েছিলেন। 30 ডিসেম্বর 2025 বাংলাদেশের রাজনীতির আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 3 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ জুড়ে এখন শোকের ছায়া। তবে আজকের এই বিশেষ পর্বে আমরা তার বর্ণিল রাজনৈতিক জীবনের কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং আলোচনা করব তার সাহসী এক কূটনৈতিক চাল নিয়ে, যা আজ থেকে 2 দশক আগে বাংলাদেশের মানচিত্রকে এক নতুন আত্মপরিচয় দিয়েছিল। আর সেটি হলো লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী পররাষ্ট্রনীতি। স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে, আপনাদের সাথে আছি আমি সাবরিনা মিলি। সময়টা ছিল 2002 সালের শেষ ভাগ। বেগম খালেদা জিয়ার সরকার তখন ক্ষমতায়। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তার বৈদেশিক সম্পর্কের জন্য পশ্চিমের দেশগুলো এবং বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের উপর অতি নির্ভরশীল ছিল। কিন্তু বেগম জিয়া অনুভব করলেন একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে বিকল্প জানালার প্রয়োজন আছে। আর সেই অনুভব থেকেই তিনি ঘোষণা করলেন লুক ইস্ট পলিসি। এর সামারি ছিল ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে চায়না, জাপান, সাউথ কোরিয়া এবং আসিয়ান দেশগুলোর সাথে অর্থনৈতিক ও কৌশলগত গভীর সম্পর্ক গড়ে তোলা। প্রশ্ন জাগতেই পারে, এই আইডিয়া আসলে কোথা থেকে আসলো, আর বেগম জিয়াই বা সেই পথে হাঁটলেন কেন? আসলে বেগম জিয়ার বোল্ড মুভের পেছনে অনুপ্রেরণা হিসেবে ছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। মাহাথির মোহাম্মদ 80-র দশকেই বলেছিলেন, উন্নয়নের জন্য ওয়েস্টার্ন বিগ ফিশকে ফলো না করে জাপানের কালচার দেখতে হবে, সেখান থেকেই অনেকটা এগিয়ে যাবে সবাই। তবে বাংলাদেশের ক্ষেত্রে আইডিয়াটা আসলে প্রথমে সামনে এনেছিলেন খোদ জিয়াউর রহমান। 1975 পরবর্তী সময়ে তিনি চায়নার সাথে যে সম্পর্ক উন্নয়ন করেছিলেন বা যে সম্পর্কের ধারা শুরু করেছিলেন, বেগম জিয়া তাকেই কেবল প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এটি ছিল দিল্লির আধিপত্যের বিরুদ্ধে একটি সূক্ষ্ম ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার লড়াই। দিল্লি না ঢাকা স্লোগান কিন্তু তারা দেননি, তবে ভারতীয় আধিপত্যবাদের গোড়ায় এই পলিসি দিয়ে আঘাত করেছিলেন দারুণ নিখুঁতভাবে। খালেদা জিয়াকে কেন এই পথে হাঁটতে হলো? কারণটা স্পষ্ট। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তখন $1 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। দিল্লি থেকে বাণিজ্য সুবিধা না পাওয়া এবং বারবার বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্ক তখন তলানিতে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের ঝগড়াঝাঁটিতে সার্ক প্রায় অকেজো হয়ে পড়েছিল। বেগম জিয়া বুঝেছিলেন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হলে আসিয়ান ও পূর্ব এশিয়ার গতিশীল দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা ছাড়া আর কোনো উপায় নেই। লুক ইস্ট পলিসিতে সবচেয়ে বড় সাফল্য এসেছিল চীন থেকে। 2002 সালের ডিসেম্বরে বেইজিং সফরে 2 দেশ সাইন করে এক ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। বাংলাদেশের ইতিহাসে কোনো দেশের সাথে এটাই ছিল প্রথম কোনো সামরিক চুক্তি। তাই চাইনিজ মিলিটারি টেকনোলজিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন শুরু হয়। সাড়া দিয়েছিলেন মিয়ানমারও। রোহিঙ্গা ইস্যুর তিক্ততা সরিয়ে 2003 সালে বেগম জিয়া ইয়াঙ্গুনে যান। শুরু হয় সরাসরি সড়ক যোগাযোগ বা ফ্রেন্ডশিপ হাইওয়ের কাজ। আসিয়ান রিজিওনাল ফোরাম বা ARF এ বাংলাদেশের যোগ দেওয়া ছিল লুক ইস্ট পলিসির এক বিশাল কূটনৈতিক বিজয়। বাংলাদেশ কিভাবে লাভবান হয়েছিল? অর্থনীতিবিদরা একে বলে ইঞ্জিন ডিপ্লোমেসি মডেল। আমাদের পোশাক শিল্প ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পণ্য বিক্রি করে ঠিকই, কিন্তু সেই সুই, সুতো আর মেশিনগুলো আসে পূর্ব থেকে। খালেদা জিয়ার এই নীতি এসব জিনিসের দাম কমিয়ে এনেছিল। তবে মুদ্রার উল্টো পিঠে ছিল চীন ও পূর্ব এশিয়ার সাথে
আকাশচুম্বী বাণিজ্য ঘাটতি, এছাড়া দিল্লির সাথে সম্পর্ক শীতল হওয়ায় ট্রানজিট ও নিরাপত্তা ইস্যুতে এক দীর্ঘ অস্থিরতা শুরু হয়েছিল। লুকিস্ট পলিসি কার্যকর করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বড় বাধায় পড়তে হয় দিল্লির কারণে। বিশেষ করে চীনের সাথে সামরিক ঘনিষ্ঠতাকে তারা বড় হুমকি মনে করে। ভারতের ধারণা ছিল বাংলাদেশ চীনের স্ট্রিং অফ পার্লস বা ভারত বেষ্টনী কৌশলের অংশ হয়ে যাচ্ছে। ভারত অভিযোগ করে উলফার মতো উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশে আশ্রয় পাচ্ছে। খালেদা জিয়া এই গোষ্ঠীগুলোকে মুক্তিকামী বলায় সম্পর্ক আরও খারাপ হয়। ভারত বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট চাইলে খালেদা জিয়াকে সার্বভৌমত্বের উপর আঘাত এবং দাসত্বের নামান্তর বলে প্রত্যাখ্যান করেন। তাই ভারত বিকল্প হিসেবে মিয়ানমারের সাথে কালাদান প্রকল্প শুরু করে, যা ছিল বাংলাদেশের ভূ রাজনৈতিক ক্ষতি। 2025 সালের এই শেষ বেলায় বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, কিন্তু তার লুকিস্ট পলিসি আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির মেরুদণ্ড হিসেবে টিকে আছে। আজকের এই উন্নয়ন বা যে মেগা প্রকল্পগুলো, তার অনেক কিছুরই গোড়াপত্তন হয়েছিল সেই 2002 সালে। তিনি শিখিয়েছিলেন একটি ছোট দেশ হিসেবে টিকে থাকতে হলে সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন হতে হয়, যেমন বেগম খালেদা জিয়া ছিলেন। 2025 সালের সেই বিষণ্ণ বিকেল, হাসপাতালের সাদা দেয়ালগুলো যখন শেষ সাক্ষী হতে যাচ্ছিল, তখন যেন প্রকৃতি মুখ তুলে চাইল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন প্রাণের প্রদীপ মিটমিট করে জ্বলছে, তখন তিনি কাছে পেলেন তার অতি প্রিয় নাতনিদের, ছেলে তারেক রহমানকে, ছেলের বউকে। যদিও তা ছিল ক্ষণিকের জন্য, তবুও সেই পরিচিত স্পর্শগুলো তার কপালে লেগেছিল। তিনি কি জানতেন? হয়তো জানতেন, তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, তখন তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। হয়তো তিনি বুঝেছিলেন এই কঠিন সময়ে তার চলে যাওয়া এদেশের মানুষের জন্য এক বিশাল শূন্যতা। কিন্তু তার রক্ত, তার আদর্শের উত্তরসূরি তারেক রহমান তো সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি হয়তো বুঝেছিলেন তার অসমাপ্ত লুকিস্ট পলিসি আর স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন এখন তার ছেলের হাতেই পূর্ণতা পাবে। তাই তো দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি শেষে তিনি নিশ্চিন্তে নির্ভর হয়ে পা বাড়ালেন পরপারে। বেগম জিয়া আজ নেই, কিন্তু তার সেই আপোষহীন নীতি আর শেষ বিকালের সেই হাসি রয়ে গেছে কোটি কোটি মানুষের হৃদয়ে। ইতিহাসের রাজপথ থেকে তিনি এখন স্মৃতির এক নক্ষত্র। বাংলাদেশের ইতিহাসে এক নির্ভীক স্থপতি হিসেবেই স্মরণ করা হবে বেগম খালেদা জিয়াকে।